ভারত প্রচন্ড চাপ সৃষ্টি করছে বিমস্টেক সম্মেলন টম্মেলন ইত্যাদি নিয়ে, যে বাংলাদেশের সাথে তাদের সম্পর্কটা স্বাভাবিক করার জন্য, যেহেতু বাংলাদেশের সাথে সম্পর্কটা স্বাভাবিক না, ইউনূস সরকারের আমলে হাসিনাকে আশ্রয় দিয়ে নিয়েই কিন্তু মেইনলি কিন্তু সমস্যাটা। তারপরে পানি সমস্যা ইত্যাদি ব্যাপারে, সবকিছু ব্যাপারে ভারতের বাংলাদেশকে অস্থিতিশীল করার বিভিন্ন, হাসিনার ব্যাপারটাতে ভারত এখন পর্যন্ত হাসিনাকে ওখান থেকে ভারত ফেরত দেবে না। এবং হাসিনাকে ফেরত দিলেও ভারত নাকি, আমি শুনতে পেরেছি যে রয়ের প্রধান এসেছিলেন, উনি বেশ কিছু শর্ত দিয়ে গেছেন। এটা আমি অসমর্থিত সূত্রে জানতে পেরেছি যে উনি বাংলাদেশের হাসিনা আসলে তাকে পূর্ণ রাষ্ট্রীয় নিরাপত্তায় যমুনা-টমুনা ইত্যাদি এই ধরনের জায়গায় রাখতে হবে, এসএসএফ এর নিরাপত্তা দিতে হবে এবং তাকে যেন সঠিক ন্যায় বিচার এবং তার রিপ্রেজেন্টেশন, লিগ্যাল রিপ্রেজেন্টেশন করা যায়। বিদেশ থেকে যদি উনি লয়ার আনতে চায় তা আনতে এইসব শর্ত নাকি দিয়ে গেছে। এইসব শর্ত ভারত যে দেবে এটা যেকোনো বোকাও বোঝে। অবশ্যই ভারত দেবে। ভারত যদি হাসিনাকে হঠাৎ করে দিয়ে দেয় বা হাসিনাকে এখানে বাংলাদেশে এনে ফাঁসি দেওয়া হয় বা বাংলাদেশকে তাকে শাস্তি দেওয়া হয়, ভারত কিছু না করে, তাহলে ভারতের জন্য, ভবিষ্যতের জন্য এই অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে ভারতের যেসব পেট লোকজন আছে, যারা ভারতের পক্ষে কাজ করে এবং তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তারা কিন্তু আর ভারতের পক্ষে কাজ করবে না। তারা মনে করবে যে আমাদেরকে তো এই ভারত সেভ করে না। এইটা করার জন্য, ভবিষ্যতের জন্য একটা একটা নজির সৃষ্টি করার জন্য, যে ভারতের পক্ষে থাকলে ভারত তোমাকে শেষ পর্যন্ত রক্ষা করার চেষ্টা করবে, নিরাপত্তা দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক। এইজন্য কিন্তু ভারত এটা করছে। তবে আমাদের কি উচিত হবে, ভারত কি করবে সেটা আমরা বলতে পারি, কিন্তু আমরা সেটা ডিসিশন নিতে পারি না। আমরা যেটা বলছি, সবাই বলছে, অনেকেই বলছে যে ভারতের সাথে শেখ হাসিনার বিষয়টা সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমানের ভারতে যাওয়া উচিত হবে না নীতিগতভাবে। কেন নীতিগতভাবে? কারণ যেখানে বাংলাদেশের ১৬-১৭ বছরের এতগুলো মানুষের হত্যা এবং গণতন্ত্র হত্যা, বিনা ভোটে নির্বাচন এবং লুটপাট ইত্যাদি করার পরে সেই লোককে যখন, সেই মানুষকে যখন ভারত আশ্রয় দিয়েছে, সেটা ভারত দিতেই পারে, তাদের ইচ্ছা এটা। তাকে ভারতে রেখে, ভারতের মাটিতে রেখে বাংলাদেশের সাথে সুসম্পর্ক কখনোই ভারত পাবে না, করতে পারবে না। চাপ সৃষ্টি করে তারেক রহমানকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারেক রহমান যেন এই চাপে যেন নতি স্বীকার না করেন। কারণ উনি সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্ক যাচ্ছেন, জাতিসংঘ সাধারণ পরিষদে উনি বোধহয় ২০ বছর পরে আমেরিকা যাচ্ছেন। সেটার প্রোগ্রাম আছে। এর মধ্যে উনি ভারত যাওয়া উচিত হবে না এবং আমি ব্যক্তিগতভাবে নিরাপত্তার ব্যাপারটা সবচেয়ে বড় করে দেখি। আমি, যদি আমাকে প্রশ্ন করেন, ভারতে গেলে তারেক রহমানের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, উনার উপর কোন একটা কিছু হতে পারে। এটা আমার ধারণা। আমি যদি, আমাকে যদি বলেন, আপনি জিজ্ঞেস করেন, আমি বলব আমি ভারতকে বিশ্বাস করি না। সে যত কিছু হোক, এবং আমরা ইতিপূর্বে অনেক দেশে দেখেছি, ইরানের এক বোধহয় সেনাবাহিনী প্রধান, উনি আরেক দেশে যেয়ে ওখানের মধ্যে তাকে মেরে ফেলা হয়েছিল কিছুদিন আগে, বছর খানেক আগে। তো এই ধরনের ঘটনা হয়ে গেলে, বোমা হামলা-টামলা ইত্যাদি, বজরং দল-টল, জনবিক্ষোভ ইত্যাদি যদি করে, কি করতে পারবে বাংলাদেশ? যদি এরকম কোনো কিছু হয় এবং তারেক রহমানের উপরে যদি আঘাত হয়, কি করতে পারবে বাংলাদেশ? ভারত বলবে আমরা তো করিনি। লস্করে তো ইয়াবা করেছে, আল কায়দা করেছে, বিভিন্ন করেছে, একটা দিয়ে দেবে। দিয়ে সুন্দর করে বলিউড মুভির মতো স্টোরি বানিয়ে দিয়ে দেবে। বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কিচ্ছু করতে পারবে না। আমরা তারেক রহমানকে হারাবো। আমরা এই মুহূর্তে এত বড় রিস্ক নিতে রাজি না। আমাদের এমনিতে নেতার সংকট। খালেদা জিয়া মারা গেছেন। জি। রাজু ভাই, আল কায়দার বিষয়টা নিয়ে একটু বলি। সেই বিষয়টা আমাদের যদিও পয়েন্টে আলোচনা ছিল না। আজকে বাংলাদেশের বেশ কিছু মিডিয়াতে সংবাদ আসতেছে যে জাতিসংঘ উদ্বিগ্নতা জানিয়েছে বাংলাদেশে আল কায়দার শাখা হতে পারে বা আল কায়দার অফিস হতে পারে। এই ধরনের কোনো সম্ভাবনা কি আসলে রয়েছে? মানে জাতিসংঘের এরকম উদ্বিগ্নতা জানানোর কারণ কি? মারুফ ভাই। ভাই, আমি আপনাকে একটা কথা বলি। আমি তো আজকে ৩৪-৩৫ বছর কানাডা থাকি। জাতিসংঘ বলেন, ইউনিসেফ বলেন, পৃথিবীর যতগুলো বড়, বড় সংস্থা আছে, মেক্সিমাম সংস্থা কিন্তু ভারতীয়রা ভালো পজিশনে আছে। ওরা শিক্ষিত, ওরা যোগ্য এবং বিভিন্ন জায়গাতে, এমনকি বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার পর্যন্ত ভারতীয় বংশোদ্ভূত। ভারতীয় বংশোদ্ভূত, ভারতীয়, ডুয়াল সিটিজেন। তাহলে ওরা যেকোনো কিছু প্রোপাগান্ডা করা, যেকোনো কিছু সৃষ্টি করা, যেকোনো ফাইল বানানো খুব সোজা। আমরা দেখেছি আমেরিকা নির্বাচনের সময়, আমেরিকা নির্বাচনের পরে বিভিন্ন সময় দেখেছি। তারা এটা করে। তো বাংলাদেশে আল কায়দার সেল হচ্ছে, আল কায়দা এসে গেছে, অমুকে হচ্ছে, এটা প্রচার করে দেওয়া কোনো ব্যাপার না। স্পেকুলেশন, এখন স্পেকুলেশন করা খুব ইজি। কিন্তু স্পেকুলেশনটাকে প্রমাণ করা যেমন কঠিন, স্পেকুলেশনটাকে মানুষের মাথার থেকে দূর করে দেওয়াটাও কঠিন।
এটা দুই পক্ষের জন্যই কিন্তু। তো এগুলা ছেড়ে দিয়ে বাংলাদেশকে সেই হাসিনার সময়কার জঙ্গি তত্ত্ব দিয়ে ইসলামোফোবিয়া, আপনি আমাদের এইসব দেশে আমরা যেখানে থাকি, কানাডা, ইউনাইটেড স্টেটস, তারপরে আপনার ইউরোপ, অস্ট্রেলিয়া, এখানে তো জনসংখ্যার মধ্যে ৯০ ভাগ ৯৫ ভাগই তো সাদা এবং হোয়াইট তারা, এবং তারা তাদের মেন্টালিটিটা ইসলামোফোবিয়া তাদের ভিতরে। ইসলামের ফোবিয়া ঢুকে গেছে, ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারা এটাকে ইসলামকে ভয় পায়। মনে করে ইসলাম সব নিয়ে নিচ্ছে, মুসলিমরা সব দখল করে নেবে, মুসলিমদের জনসংখ্যা বেশি হয়ে যাচ্ছে, তাদেরকে আসতে দেওয়া যাবে না। এই জিনিসগুলোকে ব্যবহার করে ভারত, ইসরায়েল এই চক্রটা সব সময় বিভিন্ন জায়গাতে ইসলামোফোবিয়া এবং কনস্পিরেসি থিওরি ব্যবহার করে এখানে একটা বেকায়দার চেষ্টা করে। এটা আপনারা দেখেছেন যখন হাসিনার আমলে, আমার এক্সাক্ট ডেটটা মনে নাই, ৯৬ সালের দিকে হবে মনে হয়, বিল ক্লিন্টন বাংলাদেশে এসেছিলেন। এই একজনই মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন বাংলাদেশ সফর করেছিলেন। উনি কিন্তু বাংলাদেশ সফরে কয়েকটা জায়গাতে কিন্তু ওনার প্রোগ্রাম চেঞ্জ করা হয়েছিল। কারণ হাসিনার পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ভারতের পক্ষ থেকে গুজব ছড়ানো হয়েছিল যে জঙ্গিরা হামলা করতে পারে বিল ক্লিন্টনের উপর, এবং উনি কয়েকটা জায়গাতে প্রোগ্রামে যাননি, এই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন জায়গাতে গ্রামে ট্রামে। এগুলো কিন্তু তখনও ছিল, এখনো আছে এবং থাকবে। এইটার জন্য এইসব কথা কান দেওয়ার কোনো, আর বাংলাদেশের মিডিয়ার ব্যাপারে বলি ভাই, বাংলাদেশের মিডিয়ার প্রত্যেকটা মিডিয়া আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের লোকজন ছিল, লোকজন সবই আছে, খালি মিডিয়ার মালিকগুলো আমাদের বিএনপির কিছু মাথা মোটা নেতা এখানে মালিক হয়েছেন। বরকতুল্লাহ, বুলুটুল্লাহ ইত্যাদি, ওনারা এখন ৭১ টিভি, কেউ ওই টিভি, কেউ ওই পত্রিকা, কেউ যুগান্তর, এগুলার মালিক, সম্পাদক মালিক হয়েছেন। মানে তারা এটাকে চালান। কিন্তু এটার ভিতর যে মেকানিজম, এটার ভিতর যে সাংবাদিক, এটার ভিতর যে সিস্টেম, এটার ভিতরে সোর্স অফ নিউজ সব ঠিক আছে। তারা সন্তপর্ণে এই ভুতুরে বিলের ব্যাপারটা, ইলেকট্রিক বিল ডবল হয়ে গেছে সবার, এটা ছড়িয়ে দিয়েছে। তারা এই ইসলামোফোবিয়াটা ছড়িয়ে দিচ্ছে এবং জনগণ জেনে না জেনে এটাকে খাচ্ছে। কোনো কিছু আলকাদা টাকাদার কোনো ঠেকা নাই। বাংলাদেশের মতো একটা মডারেট মুসলিম কান্ট্রিতে, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলে। আমি তো ব্যক্তিগতভাবে আমার অনেক হিন্দু বন্ধু আছে। আমার শিক্ষক যারা কলেজে, ইউনিভার্সিটিতে শিক্ষক, সবাই ম্যাক্সিমাম হিন্দু ছিলেন অনেক। শ্রদ্ধেয় শিক্ষক, আমরা তাদেরকে শ্রদ্ধা করি। বাংলাদেশের মানুষের মেন্টালিটিতে কোনোদিন এটা আসে না যে অমুকে হিন্দু, তাকে এখানে দেওয়া যাবে না, অমুকে মুসলিম, তাকে তাড়াতাড়ি দাও। এটা নাই আমাদের ভিতরে, আমাদের মাথায় নাই, আমাদের মননে নাই, আমাদের চেতনায় নাই। তা এটাকে জোর করে দিয়ে আমাদেরকে তালিবান বলা, বা আমাদেরকে পাকিস্তান করানো, বা আমাদেরকে একটা জঙ্গি রাষ্ট্র বলা, এটা একটা চেষ্টা, অপচেষ্টা। আমরা যদি সবাই একসাথে থাকি, সবাই যদি স্বৈরাচার বিরোধী তারা ছাড়া দেশপ্রেমিক সবাই যদি একসাথে থাকেন, তাহলে এইসব জিনিস ষড়যন্ত্র সফল হবে না। আমি অনুরোধ করব এগুলোর ব্যাপারে যেন তারেক রহমান সরকারের তথ্যমন্ত্রী যিনি আছেন, জহিরুদ্দিন স্বপন, উনি যেন খুব ভালো হোমওয়ার্ক করেন এবং কোন কোন মিডিয়া এগুলো ছড়াচ্ছে এগুলো যেন খুশি না হন। জঙ্গি এসে যাচ্ছে বললে কিন্তু আপনারা খুশি হয়ে যাবেন না যে জামাতকে সাইজ করার একটা চান্স পেলাম। এই জামাতই আপনাদের সাথে ৪০ বছর ছিল, সব সময় ছিল, এবং নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। যদিও জামাত ইসলামের বেশ কিছু ভুল ইদানিং আমি দেখছি,